নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। অসাধারণ তাইওয়ান F1 পেঁপের চারাগুলো আবারও আপনাদের কাছে যাওয়ার জন্য তৈরি হয়ে গেছে। আগের বারের আপনারা এই পেঁপে চারা নিয়েছেন, আজ পর্যন্ত কোনো ব্যাড কমেন্টস নেই, বরঞ্চ অনেক গুড কমেন্টস আমরা পেয়েছি। আমরা পৌঁছে গেছি কার কাছে বলো? নমস্কার, আমি অরুণাভ। আপনাদের এই তাইওয়ান, সেই বিখ্যাত তাইওয়ানের F1 কোয়ালিটির চারা, পেঁপের চারা দেখুন। তার আজকে পুরো তার ফলিয়েজ, পুরো ব্যাপারটা আপনাদের দেখাচ্ছি। সঞ্জীবনদার সেই ভিডিওতে আমি আগে ভিডিও করেছিলাম, তারপর এই আবার নতুন করে ভিডিও করছি চারা গাছের। আজকে এই বর্ষার মধ্যেও তার কোয়ালিটি আমি দেখাচ্ছি। বিখ্যাত পেঁপের চারা, আর তার সঙ্গে সঙ্গে তুমিও বিখ্যাত হয়ে গেছো। এত পরিমাণে পেঁপে গাছের চারা আর এত সুন্দর চারা আমি কোনোদিন আগে দেখিনি। এটা অকপটে স্বীকার করতেই হবে। অসাধারণ চারা, কোনো গাছে কোনো রোগ নেই, না কোনো গাছে কোনো রোগ নেই। আর কি সুন্দর, একেবারে সুস্বাস্থ্য। চারা দেখো কি সুন্দর রেডি হয়ে গেছে সব চারা। তোমার সেই স্পেশাল হ্যাঁ পট, সেই পটে দেখো কিভাবে। এই পটটার বিশেষত্বটা তুমি আরেকবার বলো, কারণ আগের ভিডিও হয়তো অনেকে দেখেননি বা প্রথম এই ভিডিওটা দেখবেন। হ্যাঁ, এটা কি পট? এটা হচ্ছে কোকো বল বলে। হ্যাঁ, তাই এটা তোমার এই কোকোপিটেরই, এটা কোকোপিটের মধ্যে এটা জার্মিনেশন করা, আর এইভাবে এটা ডিকম্পোস্ট হয়ে যায় মাটির সঙ্গে। তাই এই অবস্থাতেই আমরা যেরকম চারা কোকোপিটের মধ্যে করে অথবা মাটির মধ্যে করে বসাই, কিন্তু এটা সমেত আপনি চারাটা মাটিতে বসিয়ে দিতে পারবেন। চারাটা বুঝতেও পারবে না যে ও ঝিমোবে না, কিচ্ছু হবে না, চারাটা কোনো ড্যামেজও হবে না, রুট ড্যামেজও হবে না। কাগজের মতো? হ্যাঁ, কাগজের মতন। ঠিক আছে, এটার মধ্যেই জিফি বল বলে এটাকে, জিফি বল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা এটার মধ্যেই সব চারা তৈরি হচ্ছে। দেখুন কত চারা, আস্তে আস্তে আপনি দেখান। প্রত্যেকটা চারা তুমি তার মধ্যেই তৈরি করেছো? তার মধ্যেই তৈরি আছে। এতে রুট বলটা ভাঙার কোনো ব্যাপার নেই। আর এইভাবে আপনি মাটিতে বসিয়ে দেবেন, রুটগুলো বেরিয়ে আসবে। এই তো সব বেরিয়ে গেছে, দেখুন আপনি কিভাবে রুট বেরিয়ে গেছে। আর পরে এটা পচে যাবে, পরে আস্তে 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 এটা ডিকম্পোজ হবে, আর এর সঙ্গে রুট নিয়ে আর রুট মাটিতে চলে যাবে, এর সঙ্গে কোনো টাচ থাকবে না। হ্যাঁ, এইভাবে সব চারা, এত চারা তৈরি হচ্ছে। আপনাদের বলেছিলাম যে প্রচুর চারা থাকে এইখানে, তো সেই চারাই আমি দেখাচ্ছি। আচ্ছা, তাইওয়ান পেঁপে, এই ব্যাপারটা আমাদের বলো যে তাইওয়ান পেঁপে বলতে কি বোঝায়? তাইওয়ান হচ্ছে এই কোম্পানিটা, তাইওয়ানের পেঁপে, তাইওয়ান রেড লেডি 786, এটা হচ্ছে সারা পৃথিবী সমেত বিখ্যাত। সেই কোম্পানিরই, তাইওয়ানের থেকে আসে সেই কোম্পানিরই সব বীজ। হ্যাঁ, রেড লেডিতে প্রচুর ভাইরাস হয়। হ্যাঁ, তার জন্য কি হয়, রেড লেডি ছাড়া এই তাইওয়ানের আরও 2-3টে ভ্যারাইটি আছে, সেই ভ্যারাইটিগুলোই এখানে করানো হয়, যার ভাইরাস প্রবণতাটা একটু কম থাকে। হ্যাঁ, আর ফলনও তাইওয়ানের পেঁপের এক একটা মিনিমাম 2 কিলো, 3 কিলো, 4 কিলো অবধি যায়। তা এখন আমাদের প্রত্যেক ফ্যামিলি অনেক ছোট হয়ে গেছে, প্রত্যেকে পেঁপে যখন কিনতে যায় ওই 500, 700, 1 কিলো, 1.5 কিলো অবধি পেঁপে কেনে। তা অত বড় পেঁপে এখন মার্কেটেও চলতে খুব অসুবিধা হয়। তার জন্য কিন্তু সেই কোম্পানি আবার নতুনভাবে যে পেঁপে তৈরি করেছে, সেই রেড বেবি বলে নাম বের করেছে। তা সেরকম হচ্ছে পেঁপেটা 1 কিলোর মধ্যে থাকে। তাতে কি হয়, সেলটাও ভালো হয় আর লোকে মার্কেটটাও ধরতে পারে ভালো। এই জন্য এটা এখন পেঁপের কোম্পানিগুলো কি করেছে, পেঁপের ওয়েটটাও একটা লিমিটেড পর্যায়ে অবধি রেখেছে, অতিরিক্ত বড় নয়, অতিরিক্ত বড়, আবার একেবারে ছোট, আবার একেবারে ছোট না। অসাধারণ। তুমি বলো যে এই যে সাইজটা, এটা বাজারে যখন পৌঁছায় তখন অনেক বেশি বিক্রি করতে সুবিধা। হ্যাঁ, বিক্রি করতে সুবিধা, তারপরে এর টেস্ট অনেক বেশি। তারপরে হচ্ছে এর যে ভেতরে দেখবেন লাল, একদম অরেঞ্জ কালারের লাল রঙের আছে। হ্যাঁ, তার এর বীজ অল্প, তারপরে ভেতরের গোলটা অনেক কম থাকে। ঠিক আছে, আর এর কোয়ালিটি অসাধারণ মিষ্টি। হ্যাঁ, খেতেও খুব ভালো, কাঁচাও বিক্রি করতে পারবেন, পাকাও বিক্রি করতে পারবেন। পাকা আমরা রেড লেডি দেখেছি, এটা বলছো তার থেকে অনেক বেশি স্বাদের। রেড লেডি হচ্ছে এক জায়গার থেকে আরেক জায়গায় 3 দিন 4 দিন অবধি, 5 দিন অবধি এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে। মানে নিয়ে গেলে পচন ধরবে না,
কিন্তু কি হয়, কিছু কিছু ভ্যারাইটি আছে যেগুলো একদিন দুদিনের মধ্যেই পচনটা চলে আসে, ড্যামেজ হয়ে যায় অনেক সময়। আর রেড লেডির হচ্ছে চোকলাটা মোটা, এই জন্য এক স্টেট থেকে আরেক স্টেটেও যদি নিয়ে যাওয়া যায় তাতেও কিন্তু নষ্ট হয় না। কিন্তু রেড লেডির থেকেও অনেক উন্নত মানের পেঁপে আছে যেগুলো আরও মিষ্টি বেশি, সুগার কন্টেন্ট অনেক হাই আছে, এরকমও আছে। তো এই ভ্যারাইটিটার ক্ষেত্রে কি আরো বেশি এগুলো সুবিধা পাওয়া সব, যাবে? এগুলো সবই কমার্শিয়াল। Commercial variety। সব কমার্শিয়াল ছাড়া কোনো কাজ হবে না। আপনি নিশ্চয়ই দেখেছেন মহারাষ্ট্র, তারপরে ওইদিকে ব্যাঙ্গালোর, তারপরে হচ্ছে ছত্তিশগড়, তারপরে ইউপি, বিহার, এইসব জায়গায় যেসব কমার্শিয়াল ভ্যারাইটিগুলো নিয়ে কাজ হয়, এগুলো তাদের মধ্যেই সব কমার্শিয়াল ভ্যারাইটি এখানে তৈরি হয়। তুমি যে এই গাছগুলো করেছো এটা কনফার্ম বিদেশি বীজের? হ্যাঁ, এ তো সব কনফার্ম, সব বিদেশি বীজের, তার জন্যই তো আমাদের দেশীয় যে হাইব্রিড তা নয়। দেশীয় হাইব্রিড না, দেশীয় কিছু আছে সেগুলো F1 কোয়ালিটির যেটা হয় সেই দেশীয় F1 কোয়ালিটির হবে। মানে তারও টেস্ট এর সঙ্গেও তুলনা করলে কোনোটাই কম না। আর সবই কমার্শিয়াল হচ্ছে, সেটা মহারাষ্ট্রও হচ্ছে, প্লাস ইউপিতেও হচ্ছে, সব জায়গায় হচ্ছে। তাহলে তোমার কাছে এখন বর্তমানে কতগুলো ভ্যারাইটি রয়েছে? আমার কাছে এখন 4-5টা ভ্যারাইটি আছে। 4-5টা ভ্যারাইটি। তুমি যে ভ্যারাইটিটা দিচ্ছ চাষি ভাইদের বা বাড়ির জন্য, সেটা তুমি প্রপারলি বলে দিচ্ছ যে এটা এই ভ্যারাইটি? হ্যাঁ, এটা এই ভ্যারাইটি। আবার তারপরে যেই ভ্যারাইটিগুলো আরও ভালো হচ্ছে, এবার প্রত্যেক জায়গায় এক এক জায়গায় এক এক রকম ভ্যারাইটিটা ভালো হয়, তাই তাদেরকে কি করছি, 2-3টে ভ্যারাইটি আমি মিক্স করে দিচ্ছি। এবার কোনটা ভালো হচ্ছে খারাপ হচ্ছে কোন জায়গায়, কারণ বাঁকুড়ার মাটিতে আজকে একরকম ফলন হবে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের নর্থ 24 পরগনা একরকম ফলন হবে, টেস্ট আলাদা হবে। তার জন্য কার কোন মাটিতে কার কোন ফলনটা ভালো হচ্ছে, ভাইরাস কম লাগছে, তো সেই ভ্যারাইটিটা আরও বেশি করে লাগাবে, সেটা তুমি সাজেস্ট করো? সেগুলো আমি যখন দিচ্ছি তখন 3-4টে ভ্যারাইটি মিক্স করে দিচ্ছি। এবার যখন আস্তে আস্তে দেখা যাচ্ছে ওর ওইখানে আরও ভালো, মানে এই ভ্যারাইটিগুলো ভালো হচ্ছে, তখন সেই ভ্যারাইটিটাই শুরু করে নেব, আর আমিও তখন সেই ভ্যারাইটিটাই বেশি করে করব। একবার যদি কেউ তোমার এই পেঁপে করেন এবং তার লাভটা দেখতে পারেন, তাহলে তো সে বারে বারে করতে পেঁপেতে চায়। এখন প্রচুর লাভ, কারণ আপনি মার্কেটে যদি হোলসেল মার্কেটেও যায় তাও হচ্ছে 30 থেকে 40 টাকা 50 টাকা কিলো হোলসেল মার্কেট থাকে, 40 টাকা কিলো মার্কেট। কারণ বাজারে এই যে আমের সিজনেও দেখলাম এবছর পেঁপে 70 টাকা 80 টাকার নিচে কোনো পেঁপেই বিক্রি হচ্ছে না আমের সিজনে পর্যন্ত। আমের সিজনে তো সব ফলের দাম কমে যায়, কিন্তু আমের সিজনে সেটা দেখতে পাচ্ছি না। সুতরাং পেঁপে সারা বছর যেরকম পাওয়া যায় বাজারে, আবার সারা বছর ধরে লাগানো যায়, সারা বছর লাগানো যাবে। শুধু এই বর্ষার 1-1.5 মাস একটু বন্ধ রাখতে বলি, তারপরে সারা বছর ধরে তাহলে তুমি যে এই চারাগুলো করেছো এই মুহূর্তে লাগানো যাবে? হ্যাঁ, এগুলো তো সব রেডি চারা মোটামুটি, এই তো সব লোকে নিয়ে যাবে, অনেকে বলেছে, তাদের সব টাকা অর্ডার দেওয়া আছে, তারাই সব নিয়ে যাবে। তুমি এখানে শেডের মধ্যে চারাগুলো করেছো, চাষি ভাইরা তো খোলা আকাশের নিচে লাগাবেন, তাতে অসুবিধা হবে না? না না না, তাতে অসুবিধা কিছু হবে না, কারণ এগুলো সব হার্ডেন চারা, আপনি দেখতে পারবেন সব হার্ডেন চারা এইখানে। আর হার্ডেন চারা বলতে গাছটা মানে এখন বাইরে খোলা আকাশের নিচে লাগালে পরে কোনো অসুবিধা না, হবে না? তাও বলি যে একটু বর্ষাটার পরে, একটু বর্ষাটা অতিরিক্ত বৃষ্টি খেয়ে গেলে একটু প্রবলেম হতে পারে, হয়তো পাতা ঝরে যেতে পারে, কিন্তু গাছ মরবে না, এই হচ্ছে ব্যাপার। আর কিছু কিছু সব আমাদের নর্থ 24 পরগনায় একটু বৃষ্টিটা বেশি, নদিয়া মুর্শিদাবাদে এত বৃষ্টি নেই, বাঁকুড়ার দিকে এত বৃষ্টি নেই। হ্যাঁ, ওই জন্য কিন্তু ওদের কিন্তু এখন খুব ভালো সিজন, ভালো সময়, যে বৃষ্টিও কম আছে। আর আমাদের এই নর্থ 24 পরগনায় যেরকম খুবই বৃষ্টি হয়ে যাচ্ছে, আপনি দেখুন চারাটা এখানে ধরেও দেখতে পারেন, এই দেখুন পেঁপে চারা একটু নরম থাকে, একটু শুকিয়ে থাকে, কিন্তু এই প্রসেসটাই আলাদা, মানে আপনি কিচ্ছু করতে হবে না, এটা নিয়ে শুধু মাটিতে আস্তে করে এই অবধি যেটা করা আছে এই অবধি বসাতে হবে, ওই অবধি মাটির উপরে, এই অবধি মাটিতে বসাতে, তার উপরে দিলে কিন্তু পচে যেতে পারে, এই অবধি জাস্ট চারাটাকে কোনো রকম ধরে নেওয়া। তো এই জুলাই মাসে যদি এই পেঁপে গাছ লাগান কেউ, এর ফলটা কোন সময় আসবে? ওই আপনার ফুলটা আসবে হচ্ছে আপনার 2 মাসের মধ্যে ফুল চলে আসবে, 2 মাসে ফুল চলে আসবে? 2-2.5 মাসের মধ্যে, এবার করার উপর নির্ভর করবে, 2 থেকে 2.5 মাসের মধ্যে ফুল চলে আসবে। আর ফলটা আপনার ফার্স্ট ফল হারভেস্ট করতে পারে 6 মাস 6.5 মাসের মধ্যে হারভেস্ট করা শুরু হয়ে যায়। তুমি একটা হাইট দেখাও, মাটি থেকে কতটা উচ্চতায় ফলটা ধরবে এই ভ্যারাইটিগুলো? সব ওই 1 ফুটের পর থেকেই সব, হ্যাঁ 1 ফুটের পর থেকে 1 থেকে 1.5 ফুটের পর থেকেই ফল আসা শুরু হয়। এবার পেঁপে গাছের সিস্টেম হচ্ছে, পেঁপে গাছ যত বড় হবে আস্তে আস্তে গোড়ায় মাটি তুলে পেঁপে গাছকে মাটি খাওয়াতে হবে, উঁচু করে দিতে হবে, ঢিপি মতন করে দিতে হবে, যাতে তার মধ্যে জলটা বেরিয়ে যায় চারিদিক থেকে। আর এর সিস্টেমটাই তাই, পেঁপে গাছ নিচুর মধ্যে না, পেঁপে গাছ যত উঁচু হবে, যখনই আপনি মাটি তুলবেন দেখবেন অটোমেটিক, অনেকে দেখাচ্ছে
হিসাব কিন্তু 1.5 ফুট 2 ফুটের মধ্যে কিন্তু ফলটা আসবে, কিন্তু যখন আপনি মাটি তুলবেন তখন দেখবেন 6 ইঞ্চি হয়ে গেছে গ্যাপটা। এটা কেউ বুঝতে পারছেন, অনেকে বলছে যে দেখুন 5 ইঞ্চির মধ্যে 2 ইঞ্চির 6 ইঞ্চির মধ্যে ফলটা ধরে গেছে, আলটিমেট তা না, কিন্তু ওই মাটি খাইয়ে খাইয়ে দেখবেন যখন উঁচু হয়ে গেছে গোড়াটা, তখন দেখবেন ফলের সাইজটার সঙ্গে গ্যাপটা তখন 8 ইঞ্চি 1 ফুটের মধ্যে চলে আসছে। তাহলে এটা F1 তাইওয়ানের যে পরিচর্যার মধ্যে তুমি একটা অসাধারণ পদ্ধতি বলে দিলে। এছাড়াও তুমি একেবারে ডিটেলসে বলো যে এই পেঁপে গাছগুলো তোমার কাছ থেকে নিয়ে যাওয়ার পরে কি কি খাবার দিতে হবে, কি কি সার দিতে হবে। এই পেঁপে গাছগুলো দেখুন, এই পেঁপে গাছগুলো নেওয়ার মধ্যে পেঁপে গাছের 3-4টে রোগ আছে, আপনারা জানেন, দেখবেন পাতা কুঁকড়ে যাচ্ছে, সিএমবি ভাইরাস আছে, তারপর আপনার কিছু ইয়েলো হয়ে যাচ্ছে, রেড মাইটের খুব অ্যাটাক হয়, মিলিবাগের খুব অ্যাটাক হয়। এই জিনিসগুলো কিছু কিছু জিনিস কিন্তু খুব মানে উৎপাদন, এর জন্য মাসে অন্তত 15 দিন অন্তর অন্তর এদেরকে কিন্তু ফাঙ্গিসাইড আর ওষুধ অবশ্যই স্প্রে করতে হবে, ঠিক আছে, নিয়মিতভাবে। যা একবার করলাম আর করলাম না তারপর তাহলে কিন্তু হবে না। আবার বলছি যে মাইটের খুব উপদ্রব হয়, দেখবেন পাতা হলুদ হয়ে যাচ্ছে, তলার দিকে সব মাইট ধরে বসে আছে, তার জন্য। আর হচ্ছে মিলিবাগের অ্যাটাক হয়, থিপসের অ্যাটাক হয়, তারপর হচ্ছে আপনার সিএমবি ভাইরাসের অ্যাটাক হয়, অনেকগুলো ভাইরাসও অ্যাটাক করতে পারে। তা সেই জন্য জানি প্রথম থেকে যদি আমরা ছোট বয়স থেকেই একে যদি আস্তে 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 ফাঙ্গিসাইড তারপরে আপনার ওষুধ স্প্রে করে থাকি, তাহলে রোগটা কিন্তু চট করে আসবে না, আর আসলেও কিন্তু সারা বাগান সম্মত কিন্তু ছড়াতে পারবে না, খুব অল্প লিমিটেড গাছের মধ্যে থাকবে। কিন্তু F1 কোয়ালিটির কিন্তু একটু প্রবণতা থাকে, ভাইরাসের দিকে প্রবণতাগুলো থাকে, তার মধ্যে যেগুলো একটু ভাইরাস কম লাগে সেগুলো নিয়েই কাজ করা হচ্ছে। আচ্ছা, আমরা যখন ভিডিও করেছিলাম যা গাছ ছিল, এখন আমরা একটা গাছও দেখছি না, সব কি বিক্রি হয়ে গেছে? হ্যাঁ, সব গাছ বিক্রি হয়ে গেছে, এগুলো চলে যাবে। তার আগে আমি এগুলো ভিডিও করাচ্ছি আপনাকে দিয়ে, যে এগুলো জানি দেখা যায় এত সুন্দরভাবে সাজানো হয়েছে এইভাবে। কারণ যখন আমি এবার লোকে নিয়ে যাবে তখন তো সব ভেঙে ভালো গাছ সব নিয়ে চলে যাবে, আর তখন কিন্তু এত সুন্দরভাবে দেখানো যাবে না। ওই জন্য পাঠানোর আগে আপনাকে দিয়ে আমি একবার দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, বিভিন্ন রকম বয়সের গাছ এখানে দেখছি। হ্যাঁ, বিভিন্ন রকমের বয়সের আছে, তারপরে হচ্ছে বিভিন্ন ভ্যারাইটি আছে, বিভিন্ন ভ্যারাইটি। হ্যাঁ 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 হ্যাঁ। অরুণাভ, আগের বারে তোমার এত পেঁপের চারা বিক্রি হয়ে গেছে, তাহলে এই মুহূর্তে এই গাছগুলো দেখে আবারও অনেকে নিতে চাইবেন, তুমি ফোন নাম্বার এবং এখানে আসার পথ নির্দেশটা দিয়ে দাও। আমার ফোন নাম্বার হচ্ছে 9831278760। আবার বলছি 9831278760। আর যদি সরাসরি কেউ আসতে চান? সরাসরি আসতে চাইলে আপনি, এটা হচ্ছে দমদম এয়ারপোর্টের কাছে, নিউ ব্যারাকপুর। তা আপনি যদি কলকাতা থেকে আসতে চান তাহলে আপনি বনগাঁ লাইনের ট্রেন ধরে, বারাসাত বনগাঁ লাইনের ট্রেন ধরে, সব ট্রেনই আসে, নিউ ব্যারাকপুর স্টেশনে নামবেন 2 নম্বর প্ল্যাটফর্মে। 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে তপতী গার্লস হাই স্কুলের সামনে তার অপোজিট রাস্তাতেই এই ফার্মটি। বনগাঁ থেকে আসেন তাহলেও আপনি মধ্যমগ্রামের পরের স্টেশন নিউ ব্যারাকপুর এসে আপনাকে 2 নম্বর প্ল্যাটফর্মে আসতে হবে, তারপর আপনি এই তপতী গার্লস হাই স্কুলের সামনে তার অপোজিটের রাস্তা। তুমি আমাদের বলো, তোমার এখানে বর্তমানে 4টে ভ্যারাইটি তুমি বললে রয়েছে, কি কি ভ্যারাইটি রয়েছে? 4-5টা আছে। তাইওয়ানের রেড বেবি আছে, তারপরে গ্রিন লেডি আছে, টপ লেডি আছে, তারপরে হচ্ছে মহারাষ্ট্রের একটা ভ্যারাইটি আছে, হ্যাঁ, তারপরে আছে হচ্ছে ছত্তিশগড়ের একটা ভ্যারাইটি আছে। এরকম F1 যে কোয়ালিটিগুলো হয় এখানে, যেগুলো ভালো হচ্ছে সেই কোয়ালিটিগুলোই এখানে করানো হয়। সবগুলোর দামই কি একই? সবগুলোর দামই একই। দাম একই। আর এই দামটা কত? দামটা হচ্ছে 35 টাকা করে, মানে পার পিস 35 টাকা। ও 35। তা তোমার এখান থেকে যদি গাছটা নিতে চান কেউ, এই ক্রেট সমেত নিতে হবে না একটা সিঙ্গেল না, নিতে হবে? এই করে আপনার প্যাকিং এখান থেকে তুলে তুলে প্যাকিং করে দেয়া হবে। গাছগুলো দেখুন, আর এর যে প্যাকেট, এই প্যাকেটও অনেক অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি, তা এই প্যাকেটটার দামও অনেক বেশি। হ্যাঁ, তারপরে এই চারাও এখন অনেকে অনেক বেশি দামে বিক্রি হয়, কিন্তু আমার কাছে সব একই দাম, 35 টাকার মতন দাম। আর চারার কোয়ালিটি দেখুন, আপনি এত চারা আছে, তার কোয়ালিটি আপনি দেখলে বুঝতে পারবেন যে এত কোয়ালিটি আছে সেই চারার হেলথ। ঠিক আছে, এগুলো আর কিছুদিন পর একটু ম্যাচুয়ার্ড হলেই এবার তারপরে সব সেল আউট হয়ে যাবে। তুমি তো অনেক দিন ধরে এই পেঁপের
চারা বিক্রি করছো, তোমার কাছ থেকে গাছ নিয়ে অর্থনৈতিকভাবে লাভবান হয়েছেন এরকম চাষি ভাই অনেকে রয়েছেন? হ্যাঁ, এরকম অনেক চাষি আছে। এবার আমি তো মানে যে জায়গায় জায়গায় যে ভিডিও করব তোমাকে নিয়ে কি ঘুরে, সেরকম অনেক দূর দূরান্ত থেকেই চারা নিতে আসে এখানে, তারা চারা লাগায়। এবার যেটা ভালো হয় সেটা আমার রিপোর্ট দেয়, আমাকে হোয়াটসঅ্যাপ করে, এই হচ্ছে ব্যাপার। তাহলে এরকম অনেক মানুষ স্বাবলম্বী হয়েছেন পেঁপে হ্যাঁ, চাষ করে। পেঁপে চাষ তো এখন টোটাল পেঁপে চাষটা, এই পেঁপে আর কলা এই দুটো হচ্ছে সব থেকে ফার্স্ট, মানে 6 মাসের মধ্যে রিটার্ন আসা শুরু হয়ে যাবে। হ্যাঁ, তা এর মতন ভালো চাষ কিন্তু চট করে নেই। অনেক ফল গাছ আছে, অনেক কিছু আছে, সেগুলো অনেক সময় লাগবে, কিন্তু এই পেঁপে চারা কিন্তু, আর কলা যে গাছ আছে সেই কলার পেঁপে কিন্তু অনেক ফাস্ট গ্রোথ হবে, আর তার সঙ্গে রিটার্নটাও কিন্তু তাড়াতাড়ি আসবে। এই জন্যই পেঁপে চাষটা এত ছেয়ে যাচ্ছে। যদি বড় জায়গা জুড়ে এই পেঁপের চারাগুলো লাগানো হয়, তাহলে গাছ থেকে গাছের দূরত্ব কতটা হবে? এই গাছ থেকে গাছের দূরত্ব, দেখুন পেঁপে গাছ কি অন্য গাছ হোক, এদের যদি দূরত্বটা একটু ভেতরে এয়ারেশনটা যদি ভালো করে হয়, তাহলে কিন্তু যে কোনো গাছের ভাইরাস রোগ প্রতিরোধ রোগ কিন্তু কম আসবে। ঠিক আছে, আর পেঁপে গাছে একটু রোগটা বেশি আসে। এর জন্য আমি সবসময় বলি 6x8-এ লাগাতে, জিগজ্যাগে লাগাতে। যদি 6x9-এও কেউ লাগায় তাহলেও কিন্তু খুব ভালো হবে। মানে সারি থেকে সারির দূরত্ব, সারি থেকে একটা রোদ থেকে আরেকটা রোয়ের ডিস্টেন্স হচ্ছে মিনিমাম 8 ফুট, সেটা 9 ফুটও হতে পারে, মিনিমাম 8 ফুট। আর হচ্ছে গাছ থেকে গাছে? রোয়ে যে গাছটা বসবে সেটা মিনিমাম 6 ফুট। গাছ থেকে গাছের দূরত্ব 6 ফুট। হ্যাঁ, 5.5 থেকে 6 ফুটের মধ্যে। আর তোমার কাছ থেকে গাছগুলো নেওয়ার আগে জমিটাকে তো একটু তৈরি করা দরকার জমিটাকে আছে। তৈরি করতে হবে, এটা একটু বেড করে নিতে হবে। জানি বেডে পেঁপে গাছ খুব ভালো হয়, একটু উঁচু জায়গা করে উঁচু নিতে জায়গা হবে। করে নিতে হবে। এবার গাছ আস্তে আস্তে বড় হবে, তার সঙ্গে আস্তে আস্তে আরো মাটি আরো পড়বে। দিয়ে গাছ করা যাবে। আর এই মাটিতে কি গোবর সার দিতে হবে? অবশ্যই গোবর হচ্ছে মাস্ট, গোবর গোবর দিতে লাগবেই। হবে। হ্যাঁ, গোবর লাগবেই, গোবর 1 বিঘা অথবা জমিতে ভার্মি কম্পোস্ট লাগবে। লাগবে। তাহলে 1 বিঘা জমিতে কতটা গোবর সার দিতে 1 হবে? বিঘা জমিতে এতেও যদি আমার সারা জমিতে গোবর সার দেওয়ার দরকার নেই। মিনিমাম যে গাছের গোড়ায় যে পকেটগুলো হবে, সেই পকেটগুলোতে মিনিমাম 2 কিলো 3 কিলো গোবর সার দিলে যথেষ্ট। হ্যাঁ, প্রতিটা গাছ হ্যাঁ, প্রতি? গাছ প্রতি। আবার দেখা গেলো 6 মাস পরে আবার একটু গোবর সার দেওয়া হলো, এরকম ভাবে কি ভার্মি কম্পোস্ট দেওয়া হলো। আমি গত বছরে দেখেছিলাম কিছু নার্সারিতে এই পেঁপের চারাগুলো গ্রো ব্যাগে করা হয়েছে, এবং গ্রো ব্যাগের মধ্যে প্রচুর পেঁপে হয়ে রয়েছে। মানে গাছগুলোতে পেঁপে হয়ে রয়েছে, গ্রো ব্যাগে গাছগুলো আছে, অনেক মানুষ আসছেন ওই পেঁপে ফল ধরা পেঁপে ধরা গাছগুলো পেঁপে গাছগুলো। গ্রো ব্যাগ সমেত নিয়ে যাচ্ছেন। তাহলে এই যে জাতের পেঁপেগুলো, এগুলো যে কোনো গ্রো ব্যাগের বা বড় জায়গায় মাটির টবেও লাগালে ফল হতে হ্যাঁ, হ্যাঁ, পারে। এগুলো হচ্ছে যেহেতু এগুলো ডোয়ার্প F1 ভ্যারাইটি, এগুলো খুব ডোয়ার্পের মধ্যেই ফল আসে, তাই এগুলো আপনার ওই বড় যদি গ্রো ব্যাগ হয়, তাহলে বড় গ্রো ব্যাগের মধ্যেও করা যায়। তুমি বলছো যে 6 মাসের মধ্যে পূর্ণরূপে ফল ধরবে, তাহলে এটা তো আমরা শুনেছি যে যথেষ্ট লাভজনক। আমরা আর হিসাব নিকাশের মধ্যে যাচ্ছি না যে 1 বিঘা জমি থেকে কত লাভ হতে পারে, কারণ চাষটা তো অবশ্যই লাভজনক, সকলে জানেন। ওই যে আপনাকে তো বললাম, মোটামুটি 1 কিলো পেঁপে এখন যদি কেউ তৈরি করে, তাহলে যদি পাইকারি মার্কেটও দেয়, কাঁচা আর পেঁপেটা? যদি কাঁচা যদি দেয়, তাহলেও মিনিমাম 10 থেকে 15 টাকা কাঁচা, তার থেকে কমে পাবে আর না। তার থেকে কম না। আর হচ্ছে যদি পাকাও বিক্রি করে, তাও হচ্ছে 35 থেকে 40 টাকা মিনিমাম। এটা এবার ম্যাক্সিমাম তো আমি ধরে দিলাম, কিন্তু আমরা যখন বাজার দিয়ে কিনে খাই 70 থেকে 80 টাকার নিচে কোনো পাকা পেকে বিক্রি হয় না, সারা বছর ধরেই চলছে একই রকম। আর এই পেঁপেটা বাজারে গেলে যেহেতু সুস্বাদু তুমি বলছো, খুব সুস্বাদু, খুবই সুস্বাদু। হ্যাঁ, এগুলো সব কমার্শিয়াল, এগুলো সবকটাই সুস্বাদু। আর এগুলো সব বাজারে দেখবেন যেই পেঁপেগুলো আপনি পান, ঠিক সেই ভ্যারাইটিগুলোই এইখানে ও, হয়। বাজারে আমরা এই হ্যাঁ, পেঁপেগুলোই আবার এই পাই। ভ্যারাইটি যেগুলো বাজারে সব যেই পেঁপেগুলো হয়, সেগুলো ম্যাক্সিমামটাই দেখবেন মহারাষ্ট্র থেকে আসে। ও। হ্যাঁ, সব মহারাষ্ট্র থেকে আসে। তা এই ভ্যারাইটিগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এতভাবে প্রচলন ছিল না। এখন কিন্তু এর প্রচলনটা আর এর গুণগত মানটা, এর প্রোডাকশানটা অনেক ভালো হচ্ছে বলে আস্তে আস্তে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে চাষিরা কিন্তু খুব লাভবানও হচ্ছে, প্লাস লাগাচ্ছেও। তাহলে প্রথমে গোবর সার দেওয়া হলো, হ্যাঁ, মাটিটা
মানে আলাদা করে রো করে উঁচু করা হলো। উঁচু করা হলো। এরপরের কাজ কি? এরপরের কাজ হচ্ছে একটু সিঙ্গেল সুপার ফসফেট, একটু ফিওরন দিয়ে গাছটাকে আগে কোনো খাবার না দিয়ে গাছটাকে আগে রুটটা ডেভেলপ করানো, গাছটাকে রুটটা ফিওরন দিতে হবে। ফিওরন একটু দিলে পোকামাকড় অনেক সময় দেখা গেলো বসানোর পর পোকাতে অ্যাটাক করে হয়তো গাছটা কেটে দিতে পারে। তখন গোড়া থেকে কোনো রকম যদি কোনো প্রবলেম না আসে, কোনো পোকা যদি না কেটে দেয়, তার জন্য একটু ফিওরনের দানা দিলে খুব ভালো হয়। মানে আমরা যে গর্তটা করেছি ওই গর্তের মধ্যে ফিওরন দেব। গর্তের মধ্যে কি বসিয়ে দিয়ে সাইডে একটু ফিওরন উপর দিয়ে, তাহলে কি ওই অ্যাকশানে কোনো বাইরের পোকাটা ওর উপরে অ্যাটাকটা হয় না, কারণ যেহেতু ছোট অবস্থায় গাছটাতে বসানো হচ্ছে, এবার ম্যাচিওর হয়ে গেলে কোনো অসুবিধা নেই। এই ফিওরন দেওয়া হলো, আর কি দিতে হবে? ফিওরন দিলে একটু সিঙ্গেল সুপার ফসফেট দিয়ে, কোনো সার না, সার যদি দিয়ে থাকে তাহলে আগে থাকতে ভাবুন 20 দিন 1 মাস আগে সার একটু দেয়া আছে, কিন্তু গাছ যখন এই ছোট অবস্থায় লাগানো হবে তখন কিন্তু কোনো সার না। আমরা কিন্তু কি করি, আমরা অতিরিক্ত সার ছোটবেলাতেই দিয়ে দিই, একদম না। গাছ 20 দিন 25 দিন গাছটা ধরুক, পাতা খুলুক, গাছটা 20-25 দিন বয়স হোক, তারপর গাছটা আস্তে 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 করে সার খাবে। কিন্তু যখন খাবে তখনও কিন্তু আবার মাসে একবার করে সার কিন্তু কন্টিনিউ খাবে, প্রতি মাসে কিন্তু সার দিতে হবে, কারণ পেঁপে গাছে কিন্তু প্রচুর খাবার লাগে। প্রচুর খাবার লাগে, প্রচুর খাবার কিন্তু লাগে, যে অল্প খাবার দিলে হবে না, কারণ এত ফ্রুট থাকে। আর এই গাছ কিন্তু 1 থেকে 1.5 বছরের মধ্যে কিন্তু গাছের লাইফটা হচ্ছে 1 থেকে 1.5 বছর। হ্যাঁ, তার বেশি থাকলে থাকবে, কিন্তু ম্যাক্সিমামটা আমি 1 থেকে 1.5 বছর ধরে রাখি। এর মধ্যে যে ফ্রুটটা আসবে তার কিন্তু প্রচুর এনার্জি দরকার গাছে, ওই জন্য খাবারটাও কিন্তু অতিরিক্ত দরকার পড়ে। খাবারটা অতিরিক্ত তখন কিন্তু মাসে একবার করে অল্প অল্প দিন, বারবার দিন। মানে হাইব্রিড জাত যেহেতু, হ্যাঁ হাইব্রিড যায়, F1 কোয়ালিটি হাইব্রিড যায় যেহেতু, আর গাছে যেহেতু প্রচুর ফল থাকবে, ফল তো বড় করতে হবে না। প্রচুর ফল থাকবে বলতে কত ফল থাকবে? ফল থাকবে বলতে মোটামুটি এগুলোর যে ক্যাপাসিটি আছে আমি বলে থাকি 40-50 কেজি মতন হবে। 50 কেজি মতন এইটার কিন্তু ক্যাপাসিটি আছে 1 কুইন্টালের উপরে। একটা গাছে 1 কুইন্টালের উপরে, কিন্তু আমি সেটা বলি না, কারণ এক একজন চাষির হাতে, ঠিকভাবে বলছো, হ্যাঁ এক একজন চাষির 1 কুইন্টাল পেঁপে হবে একটা গাছে, একজন চাষির হাতে এক এক রকম হয়, তো ওই জন্য আমি গড়ে ধরে রাখি 40 থেকে 50 কেজি অবধি বলে দিই। 50 কেজি পেঁপে হবেই, একদম কনফার্ম। এবার সেইটা কিন্তু অনেক ক্যাপাসিটি অনেক বেশি, মানে এর ডবলও হয়ে যেতে পারে, কিন্তু এটা আমি বলি না। কিন্তু চাষিরা এবার সবার হাত তো সমান না, সবার জায়গা সমান না, সবার ফার্টিলাইজার দেওয়ার ক্ষমতা সেইভাবে সমান না। হ্যাঁ, সেই জন্য ফার্টিলাইজার বলতে পরবর্তীকালে কি ফার্টিলাইজার দিতে হবে? পরবর্তীকালে দেখুন অনেকগুলো ফার্টিলাইজার আছে, অনেক কিছু দেয়া যাবে, তার একটা শিডিউল আমি যারা নেবে, যাদের বিষয় হবে তাদেরকে আমি সব বলে দেবো যে এইভাবে। তারপরে আমি কিছু আপনাকে দেখিয়ে দেবো যে এইভাবে মেনটেন করলে, যেটুকু আমি জানি মোটামুটি, তার একটা পরিচর্যা, যে একদম কিছু জানে না তারাও একটা জায়গায় পৌঁছাতে পারবে। তুমি আজকের ভিডিওতে সেটা বলে দেবে? সেটা আমি আজকের ভিডিওতে বলে দেবো, কারণ প্রচুর মানুষ আমাকে ফোন করছে, দাদা কীভাবে লাগাবো, কী বৃত্তান্ত, তারা নতুন জানে না। হ্যাঁ, অনেকে পেঁপে চাষ হয়তো দীর্ঘ 10 বছর ধরে করছে, তারা কিন্তু জানে। হ্যাঁ, তারা জানে, প্লাস কিছু লোক আছে একদম কিছু জানে না, তাদের ক্ষেত্রে এই ভিডিওটার মাধ্যমে তারা যদি একটু জানে, তাহলে কিন্তু তারা আগের থেকে অনেকটা অ্যাডভান্স হয়ে গেল। এবার যত করবে তত তাদের হাতটা সেট হবে। আরও আমাদের দেশীয় যে পেঁপে গাছ আমরা দেখি যে পুরাতন গাছ তবু ফল দিচ্ছে, এইসব গাছের ক্ষেত্রে কি অনেক দিন পর্যন্ত জমিতে ফল দেবে? বললাম এগুলো যখন দেবে তখন ক্যাপাসিটি অনেক বেশি থাকবে, আস্তে আস্তে দেওয়ার পর এই 1.5 বছর এই কোম্পানিগুলো সেইভাবেই ইসে করে যে এর লাইফ সাইকেল 1.5 থেকে 1.5 বছরের মধ্যেই আস্তে আস্তে নষ্ট হয়ে যায় মোটামুটি। মানে 1.5 বছর পরে আবার চারা লাগাতে হবে, সেক্ষেত্রে লাভজনকও হবে। লাভজনক তো অবশ্যই হবে, কারণ একই গাছ ধরে আছে না, জমিটাও আটকাচ্ছে না, ওর যা রিটার্ন দেওয়ার মতন ক্ষমতা সেটা 1.5 বছরের মধ্যে দিয়ে দিল, তারপরে আবার নতুন গাছ আবার চলে আসলো, তাহলে জমিটা ওয়েস্টেজ হলো না একদম। আচ্ছা, আমরা যে বিভিন্ন ধানের জমি থেকে শুরু করে বিভিন্ন জমিতে NPK সার দিই, নাইট্রোজেন, ফসফরাস, পটাশ, পেঁপে গাছেও সেটা লাগবে? পেঁপে গাছে NPK তো অবশ্যই, NPK হচ্ছে একটা মূল খাদ্য, যে কোনো গাছেরই NPK হচ্ছে মূল খাদ্য, এর একটা ব্যালেন্স আছে। কিন্তু পেঁপে গাছে কি হবে, NPK লাগবে। এবার সেইটার মধ্যে শুধু যদি আমি NPK বলি, আমরা 19-19-20-20 আছে, মানে 3টে সমান রেশিওতে আছে। আমরা 19-19-20-20টা না একটু কম দিতে বলি, কারণ এটা দিলে হয় কি, এর মধ্যে নাইট্রোজেন সবসময় পাচ্ছে। আর পেঁপে গাছে কিন্তু একদম, এটা কিন্তু আমি আপনার ভিডিওতে একদম বারবার বলছি, পেঁপে গাছে কিন্তু নাইট্রোজেন যত কম দেওয়া যায়, দেওয়াই যাবে না। ডাইরেক্ট ইউরিয়া তো দেওয়াই যাবে না।
আর তাছাড়াও যখন আমি এনপিকে দেব তখন কিন্তু নাইট্রোজেন যত কম ভাগ থাকবে তাহলে কী হবে, হাইটটা কিন্তু শর্টের মধ্যে থাকবে। আর যখনই আমি এনপিকের মধ্যে নাইট্রোজেনটা বেশি দিয়ে দেবো, কি নাইট্রোজেন দেবো, ডাইরেক্ট নাইট্রোজেন দেবো, তখন কিন্তু গাছ লম্বার দিকে টেন্ডেন্সি নিয়ে নেবে, ও গ্রোথে চলে যাবে গাছ। আর ফল দেবে ফল দেবে, কম সবই দেবে, কিন্তু গাছ হাইট উঠে যাবে। কিন্তু F1 এর তাই কিন্তু। আর F1 এ এই পেঁপে কিন্তু অত নাইট্রোজেন চায় না, নাইট্রোজেন বাদ দিয়ে ফসফেট পটাশটা খুব চায়। ঠিক তাহলে আছে, আমরা এবার এক্ষেত্রে যখনই NPK টা কিভাবে দেবো? ফলটা আসবে তখন কিন্তু ফসফেট আর পটাশটা কিন্তু বেশি খাওয়াতে হবে। সেটা কিভাবে আমরা দিতে পারি এনপিকে এর মাধ্যমে? এনপিকের মাধ্যমে আপনি ওয়াটার ডিপ ইরিগেশনের মাধ্যমে না, আমরা 052 34 দিতে পারেন, তারপর আপনি 13 দিতে পারেন। এনপিকে খুব মানে নাইট্রোজেন বেসটা যত কম দিতে পারবেন। এবার ফ্রুট যখন আসছে তখন তো আপনি পুরো পটাশের উপরে চলে গেলেন, ফসফেট আর পটাশের মধ্যেই। যখন ফল ধরে যাবে তখন আমরা ফসফেট এবং পটাশের ফল মানেই কি, ফল তো পটাশের মাধ্যমেই তো ফলটা বড় হবে না, পুরো পটাশের খেলা। আর প্রথম দিয়ে আপনি নাইট্রোজেনটা একদমই বন্ধ করে দেবেন, তাহলে কি হবে, গাছের চট করে গ্রোথ নেবে না, এই হচ্ছে ব্যাপার। আমাদের হাইট উঠবে না। আর নাইট্রোজেন যখনই আমি 19 20 এই টাইপের খাবার, ব্যালেন্স খাবার দেব, তখন কিন্তু গাছটা চট করে আগে হাইটের দিকে টেন্ডেন্সি নিয়ে নেবে, তারপরে ফ্রুটের দিকে আসবে। তুমি এই গাইডগুলো পরবর্তীকালে চাষি ভাইদের করো? নিশ্চয়ই। এ তো আজকে থেকে না, অনেক দিন ধরে আমি করি। আর যারা নেয় তাদের টুকটাক বলেও দিই, যে যারা কাজ করে তাদের বলেও দিই। তুমি আমাদের হাতে কলমে একটা পেঁপে গাছ লাগিয়ে আজকে দেখাবে বলেছিলে। নিশ্চয়ই কিভাবে বসাতে হয়, কারণ এটা হচ্ছে কোকোপিটের মধ্যে আর বসাচ্ছি আমি মাটিতে। তাহলে কোকোপিট আর মাটির মধ্যে যে অ্যাডজাস্ট হবে এই প্রথম 2 দিন 3 দিনের মধ্যে, এইটার কিন্তু একটা টেকনিক আছে। এই টেকনিকটা যে যত ভালো করে করতে পারবে, অনেকে গাছ নিয়ে যাওয়ার পর বলছে আমি জল দিতে লাগবে, বৃষ্টি হচ্ছে, কিন্তু ওই কোকোপিট আর মাটির মধ্যে প্রথমে যদি যত বৃষ্টি হোক, প্রথমে যদি জলটা না দিয়ে অ্যাডজাস্ট না হয়, তাহলে কিন্তু গাছটা পাট করে রোদ্দুর উঠবে, শুকিয়ে যাবে। আর এটাই হচ্ছে, যারা না জানে যে দাদা আমার মাটি তো পুরো ভেজা আছে, আমি গাছটা নিয়ে আগে লাগিয়ে দিচ্ছি, আমার তো গাছ মরে যাচ্ছে কেন? কারণ কি, সেই প্রসেসটাই সে জানে না। দুটো মিডিয়ার মধ্যে যে সামঞ্জস্য, যে জলের মাধ্যমে যে এটা অ্যাডজাস্ট হবে, সেই জলটাই সে দিতে ভুলে গেছে। হয়তো সকালে লাগিয়েছে, বিকেলে জল দিচ্ছে, তা করলে হবে না, সঙ্গে সঙ্গে। তাহলে গাছ যত বৃষ্টি হোক আমাকে সেই মুহূর্তে জল দিতে হবে, মুভমেন্টেই দিয়ে দিতে হবে একদম, লাগানোর সঙ্গে সঙ্গে জল দিতে হবে। কারণ এই মিডিয়ার সঙ্গে ওই মাটির মিডিয়া দুটোর মধ্যে কম্প্যাক্ট হতে তো এই 2 দিনের মধ্যেই কম্প্যাক্ট হয়ে যাবে। ঠিক আছে, এটা সম্পূর্ণ কোকোপিটই রয়েছে, সম্পূর্ণ আর কিচ্ছু নেই? না, আর কিচ্ছু নেই। তুমি আমাদের তাহলে একটু করে দেখাও। হ্যাঁ, সেটা আমি দেখাচ্ছি আস্তে আস্তে। আর এই ভ্যারাইটিগুলো পর দেখুন কিভাবে। আচ্ছা, তুমি আমাকে বলো, 4টে ভ্যারাইটি বললে, তো 4টে ভ্যারাইটির মধ্যে কোনটা কি ভ্যারাইটি একটু উঠিয়ে দেখাও। সবকটাই ভালো ভ্যারাইটি। এখানে সব, এটা কি ভ্যারাইটি? F1 এর সব আছে। এইটা যেটা আপনারা বাজারে খাচ্ছেন, দেখবেন একটু মিডিয়াম গোলের মধ্যে লম্বা টাইপের, ভেতরে দেখবেন ফাঁকা খুব কম, আর একদম টকটকে লাল মিষ্টি, সেই ভ্যারাইটি হচ্ছে এইটা। হ্যাঁ, দেখবেন বাজারে একদম লম্বা টাইপের আছে। এটাও তো তাইওয়ানেরই একটা তাইওয়ানেরই ভ্যারাইটি। আর এটা আছে, এইটা আছে যেরকম আপনার রেড বেবি আছে, ঠিক আছে, রেড বেবি আছে, তাইওয়ানের রেড বেবি। আর এখানে হ্যাঁ, তারপর আপনার হচ্ছে টপ লেডি আছে, হ্যাঁ, তারপর গ্রিন লেডি আছে, এইগুলো আছে। আচ্ছা, গ্রিন লেডিটা কি শুধু সবজি করার জন্যই? না, ও সবজিটাই বেশি, গ্রিন লেডির দিকে, সবজিটার দিকে বেশি। আর এইগুলো সব আপনি যত দেখবেন, গাছ যখন লাগাবেন, তত যখন ফার্স্ট ফ্রুট আসবে, তখন আপনাকে যত ভেঙে আপনি মার্কেটে কাঁচা বিক্রি করবেন, তত কিন্তু ফ্রুটের সংখ্যা বাড়বে। আর ওই প্রথম ফ্রুটটাকে যখন আপনি 2 মাস না ভাঙেন, ওই ফ্রুটটাকে রেখে দেবে, তখন কিন্তু গাছের প্রোডাকশন কমে যাবে। গাছের প্রোডাকশন বাড়াতে হলে আপনাকে সবজি হিসেবে বিক্রি করতেই হবে, অন্তত গাছের অর্ধেক মাল। তাহলে কি হবে, অটোমেটিক গাছের ফ্রুট আরও মানে ফুল আসবে, আর তাতে আরও ফলন ধরবে। আর প্রথম থেকেই যদি আমি পাকার চেষ্টা করি, তাহলে কিন্তু আপনার অটোমেটিক কিন্তু গাছের ফলনটা কমে যাবে।
ও তাহলে পাকা ফল বেশি পেতে গেলে একদম পাকা ফল না, মানে ফলটা যদি বেশি পাওয়া যায় হ্যাঁ। গাছে, তাহলে কিন্তু আমাকে ছোটবেলার থেকে ফল আগে কাঁচা অবস্থা ভেঙে ভেঙে আগে বিক্রি করে মানে আমি দিতে চিন্তা হবে। করলাম যে আমি কোনো বিক্রি করব না সবজি না, হিসাবে, হ্যাঁ হ্যাঁ, তাহলে আমার তাহলে ফলন কিন্তু কম অটোমেটিক হবে। ফলনটা, কারণ ওই ফুডটার মধ্যে তো ওর টোটাল এনার্জিটা, টোটাল পুষ্টিটা তো ওর ফ্রুটের মধ্যে দিচ্ছে, যখনই দিচ্ছে তখনই ওর কিন্তু আর মাথায় নেই যে আমার আরো ফ্রুট আনতে হবে, ও তখন ওই ফুডটাকে ম্যাচুরেট করার জন্য ব্যস্ত থাকবে বেশি, তাই না? আর ওই ফুডটা যখনই ভেঙে দেবো তখনই আরো ফুল আসবে, আরো ফ্রুট বেশি আসবে। এটা হচ্ছে একটা টেকনিক। অসাধারণ, কত কিছু জানার রয়েছে, আজকে তুমি খুলে বলছো সব। আর প্রত্যেকটা দেখুন এক সাইজের গাছ, কোনো দাগ নেই, কোনো রকম পোকা নেই, কিচ্ছু নেই, পুরো একদম সেইভাবে মেনটেন করা, পুরো একদম। আর এর ফলিয়ে সেই রকমভাবে করা হচ্ছে। এগুলোর বয়স কিরকম হয়েছে এই গাছগুলো? এগুলো সব ওই 30-35 দিন বয়স, 30-35 দিন। 30-35। তাহলে এই মুহূর্তে লাগিয়ে আর দেওয়ার এই জন্য মুভমেন্টে উপযুক্ত তো হয়েছে। এত বৃষ্টি আমাদের এই নর্থ চব্বিশ পরগনায়, প্রচুর বৃষ্টি, 10 দিন 12 দিন ধরে তো কোনো রোদই ওঠে না। এখনো আপনি ভিডিও করছেন, তাও দেখুন সব অন্ধকার হয়ে বসে রয়েছে সকাল থেকে। গাছ যত লাইট খাবে গাছ তত স্ট্রেংথ হবে। এবার লাইট নেই, তার মধ্যে বৃষ্টি কন্টিনিউ, অটোমেটিক তো গাছের একটু দুর্বলনেস থাকবে। ওই জন্য একটু বেশি টাইম নিয়ে একটু স্ট্রং করে তারপরে সেল আউট করা হচ্ছে। তাহলে এই মুহূর্তে লাগানোর উপযুক্ত এই গাছগুলো হয়ে গেছে। হ্যাঁ, এগুলো লাগানোর উপযুক্ত হয়ে গেছে। এগুলো স্ট্রং হয়ে গেছে। হ্যাঁ, এগুলো স্ট্রং। আর এগুলো কয়েকদিন পরে লাগালেও চলবে। কয়েকদিন, হ্যাঁ, মধ্যে এগুলো চলে যাবে এর কয়েকদিনের। আর তোমার কাছে এইভাবেই চারাগুলো করা থাকে যে বিভিন্ন বয়সের? বিভিন্ন বয়সে, কারণ একবারে তো চারা যায় না, যেরকম পর স্টেপ, কেউ 2 দিন আগে নেবে, কেউ 5 দিন আগে নেবে, সেইভাবেই দেখুন একটা চারা বিক্রি হয়ে যাবে, আর একটা চারা রেডি হয়ে যাবে, আবার আরেকটা চারা রেডি হবে, সেইভাবেই দেখুন পর স্টেপ করা আছে সেইভাবে। আমার এক প্রিয় দর্শক বন্ধু শিলিগুড়ি থাকেন, উনি কয়েকদিন ধরেই বলছেন যে এই পেঁপের চারা উনি নিতে চান 10 পিস। তা এই রকম যে শিলিগুড়ি বা এরকম দূরত্বে যারা রয়েছেন, তারা কি অনলাইনে এগুলো পেতে পারেন? দেখুন, আমার এইখানে আপনার ভিডিও করার পর প্রচুর লোক ফোন করেছে, আর প্রচুর লোক এসেছে যে কিনা একটা গাছ 2টো গাছে পর্যন্ত নিয়ে গেছে। আমি সবাইকে দিয়ে দিচ্ছি, কিন্তু পেঁপে গাছ এতটাই নরম যে আমি একে কোনো রকমভাবে যদি প্যাক করি আর কোরিয়ারের মাধ্যমে যখনই পাঠাবো, তখন এরা খুব বাজে ইউজ করে। আর পেঁপে গাছ 1-2 দিন পর হলে না কী হবে, পুরো একদম ভেতরটা গলে যাবে। এটা যদি অন্য ফল গাছ হতো আমি পাঠিয়ে দিতাম। আর ওই জন্য সবাইকে বলি যে আপনারা এসে একটা দেখে যান, অন্তত কি 1-2টো নিয়ে যান, যাই নেবেন আমি দিয়ে দেবো। কিন্তু ওই যখনই কোরিয়ার করতে যাব, তাতে কোরিয়ার ঠিক মতন করাও যাবে না, তার কাছে যখন পৌঁছাবে পেঁপে গাছটা, তখন একদম দেখবেন ভেতরটা গলে গেছে। ওই জন্য আমি কাউকে কোরিয়ারটা অত দূরে করি না। বেশি পরিমাণে হলে গাড়ি করে পাঠিয়ে দেওয়া যাবে। হ্যাঁ, গাড়ি করে পাঠিয়ে দেন। কেউ বেশি নিল, ধরুন আপনি কেউ চাষের জন্য 200-500 নিল, তখন কি হলো, একটা ক্রেটের মধ্যে আমি 200-500 করে আমি বাসে তুলে দিলাম, যেটা নদিয়া মুর্শিদাবাদে যায়, বাসে তুলে দিলাম, তারা হয়তো সেইখান থেকে একদিনের মধ্যে আপনার ওই শিলিগুড়িতে চলে গেল, সেইভাবে কোনো অসুবিধা নেই। তার কারণ প্যাকিংটাই ওই রকমভাবে। যখন কোরিয়ার, ও তো 2 দিনেও পৌঁছতে পারে, 3 দিনেও পৌঁছতে পারে, 4 দিনেও পৌঁছতে পারে, ঠিক আছে, তখন কি হবে, গাছটা পুরো নষ্ট হয়ে যাবে। মানে অন্যান্য গাছের মতো পেঁপে গাছকে একই রকম ব্যবহার করা যাবে না। পেঁপে খুব হালকা, আপনি তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছ একদম লাজুক, পেঁপে গাছ খুব লাজুক গাছ। হ্যাঁ, এর সিস্টেম পুরো সম্পূর্ণ আলাদা। কত দেখুন কি ওজন এই হবে। গাছটার? দেখুন ওজন, কোনো ওজনই তো নেই। কোনো ওজনই নেই। শূন্য। আর এটার একটা খুব ভালো প্রসেস, আপনারা যদি এই দূর দূরান্ত থেকে একটা কার্টুনের মধ্যে একটা লোক এসে 300, 400, 500 গাছ অবধি নিয়ে চলে যেতে পারবে। এর কত ওয়েট আছে আপনি বলুন? খুব জোর হলে 25 গ্রাম, 30 গ্রাম, 40 গ্রাম, এর বেশি তো না, কি 50 গ্রাম, এর বেশি না। তাহলে এই 500 গাছ নিয়ে একটা লোক চলে যেত। কিন্তু 500 গাছ যদি আপনার মাটির হয়, তাহলে কিন্তু অনেক 500 গাছ নেওয়া সম্ভব না, 50-100 বেশি নিতে পারবে না সে, আর তার ওয়েট প্রচুর হবে। আর এইটা কিন্তু সুন্দরভাবে নিয়ে যাবে। আর এইটার আরেকটা বৈশিষ্ট্য, যে আমরা যে সয়েলে করি, তা সয়েল থেকে কি হয়, এই ছোট অবস্থায় অনেক ডিজিজ আসে, সয়েল ডিজিজগুলো যেগুলো বলে, হ্যাঁ, নিমাটোড আসতে পারে, অনেক রকম ডিজিজ। কিন্তু এইখানে যখন হচ্ছে, তখন কিন্তু এই ছোট অবস্থায় গাছের কিন্তু ভাইরাস ব্যাকটেরিয়াগুলো একদম লাগে না, বুঝতে পেরেছেন? এই ছোট অবস্থাতে একদম হেলদি থাকবে, প্লাস তার সঙ্গে কোনো বাইরে থেকে কোনো এফেক্ট, ভাইরাস ব্যাকটেরিয়া কিচ্ছু আসবে না, যেগুলো কিনা সয়েল থেকে ডিজিজগুলো আসে, সেইগুলো কিন্তু একদম। এই জন্য এতে আরও করে, মানে যেরকম নিয়ে যে ট্রান্সপোর্টে যেরকম সুবিধা হবে, প্লাস তার সঙ্গে গাছ বসালে গাছ নিজেও বুঝতে পারবে না যে আমি বসলাম মাটিতে, আর তার সঙ্গে সয়েল ডিজিজগুলো ছোটোবেলার থেকে আসছে না। এর বেনিফিটটা এটাই। বন্ধুরা,
আমরা চেষ্টা করি সবসময় সঠিক যারা চাষ করছেন তাদেরকে তুলে ধরতে। আর অরিনভ এক্ষেত্রে এমন একজন মানুষ যাকে আমি অনেক দিন ধরে চিনি এবং অত্যন্ত ভালো ছেলে, যার কোনো তুলনা নেই। আপনারা আশা করি কখনো কোনো রকম প্রতারণার শিকার হবেন না, এটা আমি দায়িত্ব নিলাম। আপনারা এই পেঁপের চারাগুলো লাগান, দেখবেন একটা নতুন দরজা খুলে যেতে পারে। হয়তো এই রকম পেঁপের চাষ করে পশ্চিমবঙ্গেও অন্যান্য রাজ্যের মতো মানুষ স্বনির্ভর হতে পারবে। কেমন লেগেছে আজকের ভিডিওটি জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।